এই যে আমার পেছনে আসলাম বিরিয়ানি হাউস চলে আসছে বিখ্যাত আসলাম বিরিয়ানি বন্দরে আসলাম বিরিয়ানি। খানিক আগে আসলাম বিরিয়ানিতে গেছিলাম। এই নারায়ণগঞ্জ এপিসোডে আসলাম বিরিয়ানির আমি ঠিক বুঝলাম না কি এমন আছে এই আসলাম বিরিয়ানিতে যে অনেকগুলো সংবাদ মাধ্যম বড় বড় ইউটিউবাররা যে সেখানে ভিডিও করতেছে তাদের বিরিয়ানি কি অনেক ভালো, আসলে কি অনেক কোয়ালিটিফুল, খাইতে কি অনেক মজা, সেটাই দেখার জন্য আজকে আমরা যাইতেছি এই আসলাম বিরিয়ানি খাইতে নারায়ণগঞ্জে। আমরা রওনা দিলাম মুন্সিগঞ্জ গজারিয়া ববরচর থেকে। এখন আমরা আছি হচ্ছে মেঘনা ব্রিজে। এ হচ্ছে মেঘনা ব্রিজের ভিউ। মেঘনা ব্রিজের ভিউটা কিন্তু বেশ দারুণ। দুই পাশে হচ্ছে ফ্রেশের কোম্পানি, বিশাল বড় কোম্পানি, কোটি কোটি টাকার ব্যবসা। আর যত ময়লা আবর্জনা তারা এই নদীর মধ্যে ফালায়। এই যে দেখেন এত চিকন রাস্তা, দুইটা বড় গাড়ি একসাথে চলার জায়গা নাই, এই জায়গা দিয়ে অটো সিএনজিগুলো ঢুকাই দিছে। অথচ সামনে কিন্তু পুলিশ আছে। তুমি সবার হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, গোয়া মারা গেছে আজকে। আল্লাহ, দুইজনের কাছে হেলমেট ছিল যার কারণে ধরে নাই। দেখছেন এইখানে পুলিশ থাকা সত্ত্বেও এরকম চিকন রাস্তায় মেইন হাইওয়ে রোডে অটো সিএনজিগুলো বিপরীত যাইতেছে, তাও কিছু বললো না। যাই হোক, এখন আমরা প্রথমে যাবো হচ্ছে নারায়ণগঞ্জ চাষারায়। সেখান থেকে আমরা ম্যাপ বের করে করে যাব, যেহেতু চিনি না। কিন্তু চাষারায় যাওয়া যাবে 4টা রাস্তা দিয়ে, সোনারগাঁ রাস্তা দিয়ে, মদনপুরের রাস্তা দিয়ে, তারপরে চিটাং রোডের রাস্তা দিয়ে, সর্বশেষ হচ্ছে সাইনবোর্ডের রাস্তা দিয়ে। এখন সোনারগাঁ যেহেতু আমাদের প্রথমেই পড়ে যেতেছে, তবে সোনারগাঁর রাস্তাটা একদম চিকন, বলতে গেলে 1 লেনের একটা রাস্তা। একটা বড় গাড়ি আসলে আর ছোট গাড়ি যাওয়ার জায়গা নেই, এরকম রাস্তা। তাও চলেন আমরা এই রাস্তা দিয়েই যাই। তার জন্য আমাদেরকে বামের এই রাস্তাটা দিয়ে ঢোকা লাগবে। যাই হোক, এই রোডটাতে দেখেন আজকে তো একটু অটোগুলা কম, না হয় সাধারণত অটোগুলা দিয়ে এই রোডগুলো ভরা থাকে। এই রাস্তাটা আমার তেমন একটা পছন্দ না 3টা কারণে। এক হচ্ছে অনেক চিকন একটা রাস্তা, অটোর পিছনে পড়লে সহজে ওভারটেক করা যায় না। মানে ওভারটেক করা এখানে মারাত্মক রিস্ক, আপনি ওভারটেক করতে গেলেই অ্যাক্সিডেন্ট করতে পারেন। এই কারণে অটোর পিছনে পড়লে একটা লম্বা সময় পর্যন্ত এই অটোর পিছনে পড়ে থাকা লাগে। 2 নম্বর হচ্ছে এখানে প্রচুর পরিমাণ আইল্যান্ড আছে, মানে ব্রেক ধরতে ধরতে অবস্থা খারাপ হয়ে যায়। তার মধ্যে রাস্তাও প্রচুর খারাপ। এই যে দেখেন ওভারটেক করা কি পরিমাণ মুশকিল। আচ্ছা, একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অটোকে ওভারটেক করার ক্ষেত্রে আমার মতো আপনারা কখনো বাম পাশ দিয়ে ওভারটেক করতে যায়েন না, সেক্ষেত্রে কিন্তু 80% রিস্ক আছে। কারণ অটোগুলা সাধারণত এই রোডের মাঝখান দিয়ে চালাইলেও তারা কিন্তু যে কোনো সময় বামে চাপাই দিতে পারে। আর 3 নম্বর কারণটা হচ্ছে রাস্তা অনেক ভাঙা। এখন অনেক দূর পর্যন্ত ঠিক করছে, তারপরে দেখেন আমি আপনাদেরকে দেখাবো সামনে থেকে যে ভাঙা শুরু হয় এবং বৃষ্টি আসলে এত বাজে অবস্থা বলার বাইরে। এই যে দেখেন করেটা কি, মানে আমি একটা জিনিস বুঝলাম না, এই মহিলা মানুষরা হরেন দিলে সাইড দিতে চায় না, রাস্তার মাঝখান দিয়ে কোনো দিকে না তাকায় দৌড় দেয়। এত বড় হয়ে গেছে এখনও পর্যন্ত এই জ্ঞানটা তাদের হয় নাই। 100 থেকে 80 জন মহিলা এই কাজটা করে, রোড পারাপার করার ক্ষেত্রে এদিক সেদিক চায় না, দৌড় দেয়। যাই হোক, এখানে আরও কয়েকটা ছোট ছোট কারণ আছে, যেমন রাস্তা মূলত মাঝখান দিয়ে ওচা, 2 পাশ দিয়ে ঢালুক। আপনি যদি অটোগুলো খেয়াল করেন তাহলে দেখবেন অটোগুলো কিন্তু বাম পাশে কাত হয়ে থাকে, আবার ডান পাশের গাড়িগুলো ডান পাশে কাত হয়ে থাকে। আর সিএনজিগুলো এখানে ভাই এত জোরে জোরে টানে, তাদের তো অবশ্য চিন্তা নাই, তাদের চতুর্পাশে বাম্পার দেওয়া থাকে এবং অ্যাক্সিডেন্ট করলেও তাদের ক্ষতি কম হয়, সুতরাং তাদের এটা নিয়ে টেনশন নাই। তারা এখানে মারাত্মক টানের উপরে থাকে। সমস্যাটা তো হচ্ছে যে বাইকের উপরে। এই যে দেখেন বাঙ্গা শুরু হয়ে গেছে, এখান থেকে যে ভাই বাঙ্গা শুরু হবে, মানে এই বাঙ্গাই যেতে থাকে। আজকে যদিও মোটামুটি রোদ আছে, আকাশটাও ক্লিয়ার দেখা যেতেছে, এই কারণে রাস্তাটা মোটামুটি ঠিকঠাক দেখা যেতেছে। কিন্তু যদি বৃষ্টি আসে তাহলে অবস্থা খারাপ হয়ে যায়। দেখছেন কি অবস্থা, একটু বড় গাড়ি আসলেই পারে না আমার খেতে নামায় দেয়। মানে রাস্তা যেহেতু এই সাইড ওই সাইড ভাঙা, এই কারণে বড় গাড়ি আসলেও তারা চায় যে ভালো রাস্তা দিয়ে যাইতে। আর ছোটো গাড়ি যেগুলো আছে যেমন বাইক, সাইকেল, রিক্সা, এগুলো তারা পাত্তা দেয় না। চিন্তা করেন আজকে বৃষ্টি নেই তাও এই অবস্থা, যদি আজকে বৃষ্টি থাকতো তাহলে কি অবস্থা হয়ে যেত। বাহ, বাড়িটা তো সুন্দর, পুরো পানির উপরে বাড়ি বানাইছে, অনেক ভিতরে, তারপরে আবার অ্যাঙ্গেল দিয়ে কাঠ দিয়ে সুন্দর করে একটা সাঁকো বানাই দিছে। দেখতে তো সুন্দর লাগে, দিনের বেলা অবশ্য দেখতে সুন্দর, কিন্তু রাতে বেলা কিন্তু এই ঘরগুলোতে রিস্ক আছে। বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, রাগ করলা। দেখেন কি অবস্থা, সে একটা বারের জন্য পিছনের দিকে তাকাইলই না, সোজা যাইতেছে যাইতেছে যাইতেছে, তার মন চাইলে ঘুরাই দিতে ঘুরাই দিল। মানে আপনি কি বলবেন, তাদের না আছে লুকিং গ্লাস, না আছে গাড়ি চালানোর অভিজ্ঞতা, না আছে লাইসেন্স, কিচ্ছু নাই, সোজা যাইতে থাকে, যখন মন চায় ঘুরাই দেয়। যাই হোক, আমরা অনেক কষ্টে সোনারগাঁর রাস্তাটা পার করলাম। এখন ডান পাশের এটা হচ্ছে মদনপুরের রাস্তা, এই মদনপুরের রাস্তা ধরে ডান পাশে হচ্ছে মুন্সিগঞ্জের রাস্তা। কিন্তু এখন আমরা যাবো হচ্ছে চাষারায়, এই কারণে আমরা যেতেছি হচ্ছে সোজা। আমরা এখান থেকে সোজা যেয়ে সামনে ফেরিতে উঠবো, তারপরে নদীটা পার হয়ে
আমরা সোজা চলে যাব হচ্ছে চাষারায়। চাষারায় যে বাকি লোকেশনটা আমরা বের করে তারপরে সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করব। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ করলা? তুমি কি রাগ করলা? সুবহানাল্লাহ। রাগ করলা? যাক, ভাগ্যটা ভালো, ফেরিটা এই বাসা পেয়ে গেলাম। এখানে যদি ফেরি না পাইতাম তাহলে এখানেই আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগে ফেরি আসার জন্য। আমরা যখন আসছি মোটামুটি বেসর দেখ ভরে গেছিল, এখন দেখেন পুরোটা ভরে গেছে। তারা আরও ভরার জন্য দাঁড়ায় আছে, প্রায় 10-15 মিনিট ধরে আমি দাঁড়ায় আছি। একদম টয়টম্বুর করে ভরে নেওয়া যায়। আজকে তো গাড়ি করে একটু কম, এই কারণে তবে একটু সময় লাগছে। নর্মালি 5 থেকে 10 মিনিট অথবা 15 মিনিটের মধ্যে পুরোটা বইরা যায়। এই পাশে দেখা যেতেছে আরেকটা ফেরি চালু করছে, বাহ ভালোই তো করছে দেখা যায়। তার মানে এই পাশে একটা ফেরি থাকবে, এই পাশেটা যখন ছাড়ে তখন ওই পাশেটা ছেড়া দেয়। এটা অবশ্য ভালোই করছে। এখন যখনই আসবো তখনই আমরা ফেরি পেয়ে যাবো, এই ব্যাপারটা ভালো, খারাপ না। ওকে, চলেন আমরা এবার চাষারা যাই। চাষারা যে বাকি লোকেশনটা বের করি। হাই রে আল্লাহ, গুগলের ম্যাপ আমাদেরকে কই নিয়ে আসলো? এর আগেও আমাদেরকে একবার খেতে নামাইছিল। রাস্তার অবস্থা তো উঠমুকুন দাইডা না না, আমরা দেখতে পাই কোটান জানি যা। এই যে আমাদেরকে এই রোডটা মূলত দেখাইছে, কিন্তু এখন তো আর এখানে রোড নাই। আগে রোড ছিল, এখন নাই, কিন্তু এখন এটা দেখাইতেছে। এদিক দিয়ে ওঠাও যাবে না, নতুন রাস্তা হয়েছে এবং রাস্তাটা অনেক উপরে। উপরে এই রাস্তায় বাইক ওঠানো যাবে কোন জায়গা দিয়া? এক দেড় হাত উপরে, এদিক দিয়ে বাইক ওঠানো সম্ভব না। ঠিক আছে, সামনেতে যে দেখি, আল্লাহ জানে কি রাস্তা কি আছে না নাই, নাকি এবার অনেক দূর আরও ঘোরা লাগবে, আল্লাহ জানে। দেখেন কই ঢুকতেস। হ্যাঁ, একটা চিপা পাওয়া গেল। এই চিপাটা মনে হইতেছে বের হওয়া যাবে। আল্লাহ, এ হচ্ছে গুগল ম্যাপ। এই যে দেখেন, এত বড় রোড থাকতে এই রোডটা আমি চিনি, অথচ এই রোড থাকতে, এটা তো মুন্সিগঞ্জের রোডটাই। হায় আল্লাহ, মুন্সিগঞ্জের এই রোড ধরে আসলে এখানে আমরা 20-15 মিনিটে চলে আসতাম। এত দূর ঘুরে আসলাম শুধু শুধু ফাও ফাও। হাই হাই হাই, এখানে ম্যাপ দেখাইতেছে মুন্সিগঞ্জের যে রাস্তাটা আছে, অর্থাৎ মদনপুর দিয়ে ঢুকলে একদম সোজা, কোনো দিকে তাকাতাকি নেই, একদম সোজা মুন্সিগঞ্জের এই ব্রিজের একটা টুল আছে সামনে, ওই টুল পর্যন্তই। তাহলে আমরা শুধু শুধু এত কেন ঘুরলাম? এই ব্রিজটা দারুণ করছে। এখানে আগে নাকি ফেরি ছিল, এখন বিশাল ব্রিজ বানাই দিছে। এখানে তেমন একটা গাড়ি ঘোড়া থাকে না, এখানে তুলনামূলক গাড়ি ঘোড়া কমে চলে। তবে এখানে ব্রিজটা হবার কারণে অনেক ভালো হয়েছে। মুন্সিগঞ্জের গাড়িগুলা, মদনপুরের গাড়িগুলো খুব সহজেই মুন্সিগঞ্জ সদরে যেতে পারে, এদিক দিয়ে চাষারে যেতে পারে। এখানে সাধারণত এলাকার যারা আছে তারা টুল দেয় না, বড় গাড়িগুলা টুল দেয়। এখানে সাধারণত এলাকার অথবা ছোট গাড়ি অথবা বাইক সাইকেল তারা টুল না দিলেও চলে। বাইকের টুল হচ্ছে 10 টাকা করে। সামনে মোড় আছে, এই মোড়টা দিয়ে এদিক দিয়ে ভিতরে একটা রোড গেছে। এই যে এই রোডটা দিয়ে মূলত আমাদেরকে ভিতরে যাইতে হবে, ম্যাপে এটাই দেখাইতেছে। আর এই আকাশটা তো বার করে ফেললো। আমরা যেখানে যাইতেছি সেখানে কি বৃষ্টি হইতেছে নাকি? আবার কিচ্ছু করার নাই, আয়সা যেহেতু পড়লাম এত কষ্ট করে, আজকে বৃষ্টিতে ভিজে হইলেও যাবো। আল্লাহ জানে ঠিক জায়গায় যাইতেছি। এদিকে পুরা গ্রামের ভিতরে চলে আসলাম, সব দোকানপাট বন্ধ, মানুষের আনাগোনা নাই। আস্তে আস্তে তো আমরা পুরোপুরি গ্রামের ভিতরে ঢুকে যেতেছি। এত নাম করা বিরিয়ানি আসলে কি এত ভিতরে? আমি একটা ভিডিও দেখছিলাম, রোড তো আমার কাছে এটাই মনে হইতেছে। এখানেও ভাই এত পরিমাণ আইল্যান্ড, বলার বাইরে। একটু পরপর আইল্যান্ড দিয়ে রাখছে, একটু পরপর আইল্যান্ড দিয়ে রাখছে, তাও আবার ছোট ছোট না, বিশাল বড় বড়। আমার হচ্ছে সামনে একটা কিট লাগানো ইঞ্জিন গার্ডের এখানে, সেই কিটটা বারবার বাড়ি খেতে খেতে আমার কিটটা ভেঙে গেছে। ওকে আমাদেরকে বাম দিয়ে যেতে হবে। হ্যাঁ, কই এসে পড়ছি? এত নাম করা বিরিয়ানি বলে এত ভিতরে মনে হইতেছে যে ভুল যাইতেছি। এখানে তো এত নাম করা বিরিয়ানি থাকার কথা না। দাঁড়ান, একজনকে জিজ্ঞেস করি। কিনবো আসলাম বিরিয়ানি আসছে, সামনে যান, সামনে গিয়া। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক রাস্তা দিয়ে আছি। আমি তো ভাবতেছিলাম খেতে নামাইতেছিল মনে হয়। চিন্তা করতে পারেন, এত ভিতরে এত নাম করা বিরিয়ানি নাকি আছে। এই তো বাসা বাড়িতে চলে আইছি, এই যে পুকুর আছে, সবাই গোসল করতেছে। এখানে তো দোকানপাটও তেমন কিছু নাই। যদি এত ঘোরাঘুরি করার পরে যাইয়া দেখি দোকানপাট বন্ধ, অথবা আজকে বিরিয়ানি বিক্রি না করে, অথবা বিরিয়ানি মজা না হয়, এই যে দেখেন ক্ষেতের মধ্যে চলে আসছি। এই ক্ষেতের মধ্যে কই বিক্রি করবে? চলেন, সমস্যা নেই, আজকে যাইয়া দেখব, কিন্তু আসলাম বিরিয়ানি খাইয়া দেখব। যদি আসলাম বিরিয়ানি মজা না হয়
তাহলে সবগুলা নামে মামলা করতে হবে তারা। দেখছেন প্রত্যেকটা বার আমার নিচের কিটটা আইল্যান্ডের মধ্যে বাড়ি খায়, পারে না একতলা বিল্ডিং করে রাখে রাস্তার মধ্যে। এত বড় আইল্যান্ডের কি দরকার? একটু ছোট দিলেও তো বাইকগুলো আসতেই যায় নাকি? কোন দিক দিয়ে যাবো, বাম দিকে না ডান দিকে না সোজা? সোজা যাই। সোজা আবার কই যাবো একজনের জিজ্ঞেস করা দরকার। সব দোকানপাট বন্ধ। এই যে সামনে মোটটা দা ঢুকতেই পাইবে। আরে পিছনে রেখে এসে পড়ছি। আমার মনে হইতেছিল বাম দিক দিয়ে হবার কথা। যাই হোক আবার ব্যাগ যেতে হবে। এই যে এদিক দিয়ে এই পাশের রোডটা হবে, ডান পাশের রোডটা। দেখছেন চিন্তা করা যায় এদিকেও নাকি এত নাম করা বিরিয়ানি পাওয়া যাবে। আসলেই এদিকে তো একটা বাজার দেখা যাইতেছে, মনে হইতেছে অনেক অটোমোটো দাঁড়ানো। হ্যাঁ এই যে দেখেন দেয়ালে লেখা আছে এটা আসলাম বিরিয়ানি হাউস। এতক্ষণে পাওয়া গেল। আবার প্রচুর পরিমাণ গাড়ি ঘোড়া দেখা যায় এখানে, প্রচুর অটো, প্রচুর গাড়ি। চিন্তা করছেন এখন পর্যন্ত আসলাম সব দোকানপাট বন্ধ, মানুষ টানুষ তেমন হামুরি নাই, অথচ এখানে এসে দেখতেছি বিশাল গাড়ি ঘোড়া। ওরে বাবা, এই পাশে দেখি প্রচুর পরিমাণ বাইকটাকেও চলে আসছে। কারণ আমাদের বাইকটা আগে এখানে একটু পার্কিং করি। আকাশটাও প্রচুর পরিমাণ বার করে ফেলছে, বৃষ্টিটা তো মনে হইতেছে চলে আসবে। দেখেন কি পরিমাণ বাইক আসছে এখানে এবং কি পরিমাণ গাড়ি করে এখানে চলে আসছে। সবাই এখানে প্রাইভেট কার নিয়ে আসছে, বাইক নিয়ে আসছে, অটো নিয়ে আসছে, যার যা আছে তাই নিয়ে চলে আসছে খাইতে। কি এমন আছে এই আসলাম বিরিয়ানিতে? বৃষ্টিটা এখনই আসতে হইলো। আচ্ছা, এই বিরিয়ানিটা নেওয়ার জন্য এখানে দেখেন সিরিয়াল ধরতে হয় এবং প্রথমে একটা টিকিট নিতে হয়। একজন সিরিয়াল ধরলেই সে একজনই যত প্লেট দরকার তত প্লেটে আনতে পারবে। প্রত্যেকের ওখানে দাঁড়ানোর দরকার নেই। ধরেন আপনারা 5 জন গেছেন, 10 জন গেছেন, একজনকে সিরিয়ালে দাঁড় করাবেন, তাহলে আপনারা 10 প্লেট নিয়ে আসতে পারবেন। যাই হোক, ওই যে আমার ছোট ভাই ওখানে সিরিয়াল ধরে টিকিট কাটছে, সে 300 টাকার প্লেট নেবে। এখানে 2 ধরনের প্লেট হয়, 200 টাকার একটা, 300 টাকার একটা। যারা বেশি বিরিয়ানি খেতে পারে, বিরিয়ানি খুর, তারা 300 টাকার নেয়। আর যারা একটু কম বিরিয়ানি খায় আমার মতো, তারা 200 টাকার নেয়। ও আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন হোটেলে খান তখন আপনারা সে টেবিলে বসে পড়েন, তারা আপনাদেরকে খাবার দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি দেওয়া যায়। এমন এখানে কোনো কিছুই নেই। ওখানে সিরিয়াল ধরবেন, আপনি নিজে প্লেট আনবেন, আপনার ইচ্ছা মতো জায়গায় বসবেন, আপনার মতো করে আপনি খাবেন। এখানে আলাদা করে কোনো সার্ভিস নাই, সবকিছু নিজের মতো করে। এই কারণে যেখানে সুযোগ পাবেন বসে পড়বেন। 300 টাকার এত পরিমাণ বিরিয়ানি দিছে ভাই, এই বিরিয়ানি আপনি বিরিয়ানি খুর হইলেও 300 টাকার প্লেট আপনি একা কখনোই শেষ করতে পারবেন না। এটা আমার মতো সম্ভবই না। হ্যাঁ, যদি আপনি অনেক বেশি খাইতে পারেন সেক্ষেত্রে হয়তো বা সম্ভব, কিন্তু নর্মালি 300 টাকায় খুব সহজেই 2 জনে ইজিলি খেয়ে ফেলতে পারবেন। আর আপনি যদি বিরিয়ানি খুর হন তাহলে 200 টাকার প্লেটটা আপনার জন্য যথেষ্ট। গোস্তের পরিমাণও যথেষ্ট ভালো থাকে এবং এখানে পেঁয়াজ মরিচ আনলিমিটেড থাকে, ইচ্ছা মতো নিতে পারবেন। পানি নিজের কিনা খাওয়া লাগে, আর যদি আপনি লোকাল পানি খাইতে চান তাহলে ওই পানির ব্যবস্থা আছে, নিজে নিয়ে খাইতে হবে। এই বৃষ্টির মধ্যে এমন গরম গরম বিরিয়ানি সত্যি অনেক মজার ছিল। এত কষ্ট করে এত ঘুরা গেরা এই যে বিরিয়ানি খাইতে আসলাম, এই কষ্টটা আমার কাছে মনে হইতেছে বিফলে যায়নি, আমার কাছে বেশ মজাই লাগছে। তবে এই বিরিয়ানিতে কাচ্চির স্বাদ পাবেন এই চিন্তা করে অনেক দূর থেকে আসার দরকার নেই। বিরিয়ানিতে বিরিয়ানির স্বাদটাই পাবেন, তবে স্বাদটা যথেষ্ট ভালো। যাই হোক, বৃষ্টি মোটামুটি কমছে, আরও প্রচুর পরিমাণ বাইক এখনও আসতেছে মাত্র। এটা মোটামুটি 11টা-12টা থেকে শুরু হয়, একদম বিকাল পর্যন্ত চলতে থাকে। সুতরাং আপনি যদি মোটামুটি আশেপাশে থাকেন, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, অর্থাৎ মুন্সিগঞ্জ গজারিয়া, মুন্সিগঞ্জ মেইন সদর, তাহলে এখানে খুব সহজে আসতে পারেন। আশা করি যে খারাপ হবে না। বিরিয়ানিটা যথেষ্ট ভালো লাগছে আমার। চলেন এবার রওনা দিই। এই আইল্যান্ড দেখলে আমার কি যে কষ্ট লাগে। বাইকের নিচে তো ঘষা লাগে না, মনে হইতেছে আমার মনে ঘষা লাগতেছে, একদম কলজাটার মধ্যে যায় লাগে। বৃষ্টির সাথে ঠান্ডা লাগতেছে। ওকে, এবার আমরা সরাসরি মদনপুরের রাস্তা দিয়ে বের হবার চেষ্টা করব। এই পাশের রাস্তাটা আমি এর আগে দেখছিলাম যে অনেক খারাপ ছিল, তার উপর এখন বৃষ্টি আসছে। যদি রাস্তা খারাপ হয় তাহলে ঘুরে চলে আসবো, আর যদি রাস্তা ভালো হয় তাহলে এই রাস্তাটাই পারফেক্ট। এই রাস্তাটা হচ্ছে 2 লেনের রাস্তা, কিন্তু 2 লেনের রাস্তা হইলেও এখানে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট আমি হইতে দেখছি। দাঁড়ান আগে রাস্তাটা ভালো কিনা জিজ্ঞেস করে নিই। রাস্তা যেটা ঠিক করছে পুরোটা? হ্যাঁ, অল্প নাকি পুরোটা করতে? ওকে, এই যে দেখেন রাস্তা মনে হইতেছে যে ঠিক করছে। রাস্তার কোয়ালিটি দেখে এমনই মনে হইতেছে, কিন্তু ঠিক করলেও রাস্তা অনেক জায়গাতে টুকটাক ভাঙা এখনো আছে। এইটা কি মসজিদ? মসজিদটা তো সুন্দর। আচ্ছা, এটা মনে হইতেছে একটা মাজার, সম্ভবত কোনো মসজিদ না, কিন্তু অনেক সুন্দর। যাই হোক, যারা ঢাকার সাইড থেকে আসবেন অথবা সোনারগাঁর সাইড থেকে আসবেন, সোনারগাঁ রোড দিয়ে আসতে পারেন। এসে নারায়ণগঞ্জ না ঢুকে আপনার সরাসরি মুন্সিগঞ্জের রাস্তাটা ধরে ফেলবেন। আর যদি মদনপুরের রাস্তাটা ধরেন তাহলে এক রোডে আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন। যাই হোক, আমরা মদনপুরের রাস্তাটা ধরলাম, আমরা এখন বেরোবো সরাসরি মদনপুরের রাস্তায়। কিন্তু এখানে দেখি জ্যাম লেগে গেছে। বললাম না, এই রোডটা 2 লেনের হইলেও এখানে প্রচুর পরিমাণ কোম্পানি আছে, যার কারণে এখানে বড় বড় ট্রাকগুলো চলে এবং কয়েকদিন পরপরই এখানে গাড়িগুলো উল্টে পড়ে, রাস্তা ভাঙা যায়, মানে খুবই বাজে একটা অবস্থা।
এই যে দেখেন জ্যামটা মূলত শুরু হয়েছে এখান থেকে, মনে হইতেছে গাড়ি উল্টে গেছে সামনে। একজন বলতেছে ভিতর দিয়ে নাকি যাওয়া যায়, চিপা চাপা রাস্তা আছে। ওরা সবাই বাইক ঘুরে ফেলতেছে, আমরা চলেন বাইক ঘুরে ফেলি, ওদের পিছনে পিছনে যাই। ওকে, এদিক দিয়ে ঢোকা লাগবে। আল্লাহই জানে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হই। তাদের পিছনে পিছনে যাইতেছি। এখন যদি দেখা যায় যে সামনের ব্যক্তিটা তার বাসায় গেল আর প্রত্যেকটা বাইক মূলত তার পিছন পিছন যাইতেছে, কেমন একটা অবস্থা হবে। সবাই তো চিন্তা করতেছে সামনের বাইক মনে হয় সব চিনি, আবার দিয়ে আনে পুলিশ। কোনোভাবে ধরলে আসতাম রাস্তা ভাঙিয়া গাড়ির চাকা ভিতরে ডাইবে আস। ওই যে ও তো ডাবছে, আর একটা উল্টে পড়ে আস, মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা ফাঁকা আস। জাস্ট এ দুটুকুর কারণে এই পুরোটা রাস্তা জ্যাম। এবং দেখেন সব বড় বড় ট্রাক, সব বড় বড় ট্রাক। একটা ট্রাক যদি এখানে আটকায় তাহলে ধরেন যে এখানে সারাদিন আপনার গেছে। আর যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাহলে এই রাস্তা আসলে জ্যাম ট্যাম থাকে না, এই ব্যাপারটা আবার ভালো। যাই হোক, এ হচ্ছে আমরা মদনপুর চলে আসলাম, কিন্তু এখন তো আমরা ঢাকা যাব না, আমরা যাব হচ্ছে বাম দিয়ে নিচে। এই অটোগুলারে নিয়ে কি যে কষ্টে আসি ভাই, কি যে কষ্টে আসি। যাই হোক, অনেকক্ষণ তো আপনাদের সাথে কথা বললাম, তবে মেন কথা হচ্ছে আসলাম বিরিয়ানিটা আপনি খাইতে পারেন। ওই লোক এত গ্রামের ভিতরে থেকে এত বড় আকার বিজনেস করতেছে, সত্যি অসাধারণ। আমার মনে হয় এটা শুধুমাত্র সম্ভব হয়েছে সংবাদ মাধ্যমগুলোর কারণে এবং বড় বড় ইউটিউবারদের কারণে। তার প্রতিদিন 8 থেকে 10 ডেক করে বিরিয়ানি লাগে। সুতরাং বিরিয়ানিটা যথেষ্ট ভালো, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। Watch out!